হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টকিং ফুটবল টুডে। আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইন্ডিয়ান ফুটবল এবং ইগস টি ম্যাচের সম্পর্কে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে এবং এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, কিসের ওয়েট করছো? অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। তো তাহলে ইন্ডিয়ার 2026-এর ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের থার্ড রাউন্ডে খেলার স্বপ্নই থেকে গেল, অল থ্যাঙ্কস টু এআইএফএফ অ্যান্ড ইগস টি ম্যাচ। আমি কোনো পার্টিকুলার একজনকে এখানে পিন পয়েন্ট করবো না, বিকজ ইট ইজ আ কালেকটিভ ফেলিয়ার। টু বি অনেস্ট, যতটা কম কথা বলা যায় এই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ক্যাম্পেইন নিয়ে, আই থিঙ্ক ততটাই ভালো। আজকের দিনে দাঁড়িয়ে এসে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সে কেমন খেলেছে, কিরকম ট্যাকটিক্সে খেলেছে, কোথায় ভুল হয়েছে, এইসব নিয়ে ডিসকাশন করাটা আই থিঙ্ক ইজ টু লেট নাও। আর যখন অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স গুলো খেলা হচ্ছিল, তো সেই সময় যেহেতু আমি ইউটিউবে ছিলাম না, তো সেই কারণে অবভিয়াসলি এখন আর ডিটেলড অ্যানালিসিস, ব্রেকডাউন, রিভিউ এইসব করার সময় নয়। এখন ডিসকাস করতে হবে হোয়াট ইজ দ্য ওয়ে ফরওয়ার্ড ফর ইন্ডিয়ান ফুটবল। আগামী দিনে এআইএফএফ কি পদক্ষেপ নিতে চলেছে টু অ্যাড্রেস দিস ফেলিয়ার অফ আ ক্যাম্পেইন। এবার এখানে কিন্তু একটা বিশাল রকমের জটিলতা সৃষ্টি হয়েছে, সেই সব বিষয়ে আসছি। বাট এখানে এটা বলে দেওয়া উচিত যে আমি জানি যে প্রত্যেক ফ্যান্স যারা খেলা দেখেছেন লাস্ট উইক, এটা ফ্যাক্ট যে আমরা কাতারের এগেনস্টে জিততে পারতাম। উই ওয়ার লিডিং 1-0, বাট উই ওয়ার রবড। এত স্পষ্ট একটা ডিসিশন রেফারি, লাইন্সম্যান কি করে এড়িয়ে, কি করে কাতারকে গোল দিল, ইট রিমেইনস আ বিগ বিগ মিস্ট্রি। বাট আমরা কিন্তু আমাদের কোয়ালিফায়ার ক্যাম্পেইন হারিনি বিকজ অফ দ্যাট ওয়ান ডিসিশন। আমরা কোথায় হেরেছি জানো? আমরা হেরেছি যখন আমরা আফগানিস্তানের এগেনস্টে আউট অফ আ পোটেনশিয়াল 6 পয়েন্টস উই কুড গেট অনলি 1। আফগানিস্তানের মতন একটা দলের এগেনস্টে যদি তুমি 1 পয়েন্ট আনো, ইউ ডোন্ট ডিজার্ভ টু বি ইন দ্য থার্ড রাউন্ড কোয়ালিফায়ার্স। এবং স্পেশালি যেখানে তুমি আফগানিস্তানের রিজার্ভ টিম, আফগানিস্তানের সি টিমের প্লেয়ারের সাথে খেলছো, কিছু প্লেয়ার যারা প্রফেশনাল ফুটবল খেলেই না, সেরকম একটা টিম তোমাদেরকে হারিয়ে চলে গেল, তুমি তাদের এগেনস্টে জিততে পারলে না একটা ম্যাচ, ইউ জাস্ট গেট 1 পয়েন্ট আউট অফ 6। How do you deserve to be in the third round? So we lost our chance to qualify for the third round over there. কুয়েত কিন্তু আফগানিস্তানের এগেনস্টে 6 পয়েন্টের মধ্যে 6 পয়েন্টই তুলেছে। ইফ ইউ লুক অ্যাট দ্য রিজাল্টস, আমরা কুয়েতের এগেনস্টে কিন্তু 4 পয়েন্ট পেয়েছি 6 পয়েন্টের মধ্যে, which in fact is a very very good score. কাতারের এগেনস্টে we could have won 3. ওই দিনকে যদি ওই চিটিংটা না হতো, দেন মেবি, আমি জাস্ট একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন বলছি, মেবি উই কুড হ্যাভ ওয়ান দ্যাট গেম। কাতারের এগেনস্টে উই উড হ্যাভ গট 3 আউট অফ 6 পয়েন্টস, which again is a very big result. বাট তারপরে তুমি আসছো আফগানিস্তানে, and Afghanistan is just 1 out of 6. How does that make sense? সো যারা এইসব বাহানা দিচ্ছে যে কাতারের এগেনস্টে আমরা জিতে যেতাম, কাতারের এগেনস্টে আমরা চিটেড হয়েছি, কাতারের এগেনস্টে ওটা না হলে আমরা ওয়ার্ল্ড কাপের থার্ড রাউন্ড খেলতাম, ইউ ডোন্ট ডিজার্ভ টু বি দেয়ার। অ্যান্ড ক্লিয়ারলি ইন্ডিয়ান ফুটবল ইজ বিং রান বাই ক্লুলেস অ্যাডমিনিস্ট্রেশন। এখানে না আমি ইন্ডিভিজুয়ালি প্রেসিডেন্টকে দোষ দেবো, না আমি ইন্ডিভিজুয়ালি টেকনিক্যাল কমিটিকে দোষ দেবো, না আমি আমাদের এক্স জেনারেল সেক্রেটারি বা কারেন্ট জেনারেল সেক্রেটারিকে দোষ দেবো, না আমি আমাদের ইন্ডিয়ান কোচকে দোষ দেবো, বিকজ এটা কারোর ইন্ডিভিজুয়াল ফেলিয়ার নয়। এটা একে অপরের ব্লেম গেম খেলার থেকে আই থিঙ্ক ইট হ্যাজ টু বি আ কালেকটিভ রেসপন্সিবিলিটি স্টার্টিং ফ্রম দ্য প্রেসিডেন্ট টু দ্য প্লেয়ার্স। ওই প্লেয়ারদের নিজস্ব একটা কোনো রেসপন্সিবিলিটি নেই যে তারা এরকম খারাপ পারফরমেন্স করার পর এসে একটা মিডিয়ার সামনে স্টেটমেন্ট দিক, একটা রেসপন্সিবিলিটি নিক, কিন্তু না, নো ওয়ান ইজ রেডি টু টেক দ্য রেসপন্সিবিলিটি অফ দিস ফেলিয়ার ক্যাম্পেইন। যেই মুহূর্তে কাতারের এগেনস্টে এই জিনিসটা হলো, কোত্থেকে সব প্লেয়ার্সরা দেখছি হুটহাট বেরিয়ে আসছে, কমেন্টস করছে, পোস্ট করছে, ভিডিওস দিচ্ছে। আরে বাবা, তাহলে এই ম্যাচের আগে যে ম্যাচগুলো তোমরা খেলেছিলে, স্পেশালি এগেনস্ট দ্য রিজাল্টস এগেনস্ট আফগানিস্তান, তো সেই সময় তোমরা কোথায় ছিলে? কেন তোমরা এগিয়ে এসে রেসপন্সিবিলিটি নাওনি? So the responsibility has to be taken by each and every one. But unfortunately, we don't do that here. কোনো ব্যাপার না, তাহলে যেরকম সব সময় হয়ে থাকে, আরে কোচের ওপর দায় চাপিয়ে, কোচকে একার রেসপন্সিবিলিটি দেখিয়ে কোচকে ভাগিয়ে দাও, কোচকে স্যাক করে দাও। Everyone will forget all this campaign. They'll be very happy that Igos T match left. তো আবার সেই ব্যাক টু জিরো। কিন্তু এখানে একটা বড় টুইস্ট, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন এতটাই ক্যালাস, এতটাই ইনকম্পিটেন্ট
যে নতুন কন্ট্রাক্ট যেটা স্টি ম্যাচকে দেওয়া হয়েছিল উইচ রানস থ্রু 2026, সেই কন্ট্রাক্টে টার্মিনেশন ক্লজই রাখা হয়নি। এর আগের যে কন্ট্রাক্টটা ছিল সেটাতে ছিল, কিন্তু আমাদের এক্স জেনারেল সেক্রেটারি, এটা কিন্তু আমি বলছি না, এটা কিন্তু আমার কোট নয়, দিস কামস ফ্রম রিপোর্টস, দিস কামস ফ্রম দ্য কারেন্ট সেক্রেটারি অফ এআইএফএফ, যে আমাদের এক্স জেনারেল সেক্রেটারি তিনি নাকি যখন ইগস টি ম্যাচের কন্ট্রাক্ট রিনিউ করেছিলেন সেই সময় এই টার্মিনেশন ক্লজ তিনি রিমুভ করে দিয়েছেন। অর্থাৎ এআইএফএফ চাইলেও কিন্তু কোনো রকমের এক্সিট ক্লজ দিয়ে ইগস টি ম্যাচকে বার করতে পারবে না আনটিল এন্ড আনলেস দে ডিসাইড টু স্যাক হিম। প্রত্যেক জায়গাতেই আমরা জানি যে প্রত্যেক কন্ট্রাক্টেই কিছু না কিছু রকমের এক্সিট ক্লজ থাকে, যে যদি এই পার্টিকুলার টার্গেট তুমি ফুলফিল করতে না পারো তাহলে সেক্ষেত্রে তোমাকে 3 মাসের নোটিসে বা 6 মাসের নোটিসে আমরা জানিয়ে দেব যে তোমাকে স্টেপ ডাউন করতে হবে। এটা মিউচুয়ালি পার্ট ওয়েজও কিন্তু নয়, কাইন্ড অফ, এটা স্যাকও নয়। ইগস টি ম্যাচের যদি টার্মিনেশন ক্লজ থাকতো, হিজ কারেন্ট স্যালারি ইজ 25 lakhs, যদি টার্মিনেশন ক্লজ থাকতো তাহলে এআইএফএফ বলতে পারতো যে তোমাকে এই টার্গেট দেওয়া হয়েছিল, তুমি এই টার্গেট ফুলফিল করতে পারোনি, সেই কারণে এই নাও 3 মাসের স্যালারি, 5 মাসের স্যালারি বা 6 মাসের স্যালারি, ইউ নিড টু স্টেপ ডাউন। এবং এই টার্মিনেশন ক্লজটা থাকলে গোল্ডেন হ্যান্ডশেক হতো, ইগস টি ম্যাচ ছেড়ে চলে যেতেন ন্যাশনাল টিমকে। বাট এবার এই টার্মিনেশন ক্লজ নেই, অর্থাৎ আইদার ইগস টি ম্যাচকে নিজে রিজাইন করতে হবে, নিজে স্টেপ ডাউন করতে হবে, অথবা এআইএফএফ কে ইগস টি ম্যাচকে স্যাক করতে হবে। এবার এখানে স্যাক করলে গোটা যে 2026 অব্দি ইগস টি ম্যাচের কন্ট্রাক্ট রয়েছে সে প্রত্যেকটা মাসের স্যালারি কম্পেনসেট করতে হবে ইগস টি ম্যাচকে, তবে গিয়ে কিন্তু ইগস টি ম্যাচ ন্যাশনাল টিমের দায়িত্ব ছাড়বেন। অর্থাৎ যদি আমি ক্যালকুলেট করে দেখি তাহলে প্রায় 6 কোটি টাকা এআইএফএফ কে ইগস টি ম্যাচকে দিতে হবে। কিন্তু এখানেই শেষ নয়, তুমি 6 কোটি টাকা ইগস টি ম্যাচকে দিলে, কিন্তু এবার তার জায়গায় যে নতুন কোচ আসবে তোমাকে তো তাকেও স্যালারি দিতে হবে। অর্থাৎ এটা কিন্তু প্রায় 10-15 কোটি টাকার একটা অঙ্ক চলে যাচ্ছে। এবার এখানে সলিউশন কি? আপাতত কোনো সলিউশন নেই। ইগস টি ম্যাচ জানিয়ে দিয়েছেন তিনি রিজাইন করবেন না। সাচ আ শেমলেস গাই, এন্ড আই কান্ট ব্লেম হিম, টু বি ভেরি অনেস্ট। এটা যে কেউ করবে। আজকের দিনে দাঁড়িয়ে তোমার কন্ট্রাক্টে যদি এরকম একটা বড় ফল্ট থাকে, এত বড় একটা লুপ হোল থাকে যেখানে তুমি মনিটারি বেনিফিটস পাবে, কে করবে না আজকের দিনে দাঁড়িয়ে? তুমি বলো তো, 6 কোটি টাকা কেউ ছাড়ে? হ্যাঁ, ইগস টি ম্যাচ কিন্তু নিজে বলেছিলেন তিনি যদি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স এর 3rd রাউন্ডে ইন্ডিয়াকে নিয়ে না যান হি উইল স্টেপ ডাউন। তাহলে তো তিনি নিজেই নিজের কথার খেলাফ হচ্ছেন। বাট আই কান্ট ব্লেম হিম, হি নিউ। উনি যখন এই স্টেটমেন্টটা করেছিলেন তিনি জানতেন যে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স নিয়ে চলে গেলে তো কিছু কোনো ব্যাপারই নয়, আর না নিয়ে গেলেও তো আমার কন্ট্রাক্টে এরকম একটা ব্যাপার রয়েছে, দ্যাট ইট সেলফ ইজ গোয়িং টু গিভ হিম অ্যান অ্যাডভান্টেজ। তো সেই কারণে এখানে আমি কাকে দোষ দেব? অবভিয়াসলি আই হ্যাভ টু গিভ দিস ব্লেম অন টু আওয়ার এআইএফএফ অ্যাডমিনিস্ট্রেশন। আমি জানি না যে এই টার্মিনেশন ক্লজ কে সরিয়েছে, ওয়াজ ইট সাজি, ওয়াজ ইট সামওয়ান এলস, বাট যেখানে সবাই সাজির নাম তুলছেন তাহলে এখানে সাজিকেই বাইরে এসে স্টেটমেন্ট দিতে হবে যে তিনি এটা করেছেন কি করেননি। আর যদি চুপ থাকেন তাহলে এটা কিন্তু আমাদের মেনে নিতে হবে যে তিনি এই টার্মিনেশন ক্লজটা সরিয়েছেন। যদি সরিয়ে থাকেন তাহলে কেন সরিয়েছেন, উনার কি বেনিফিট এটাতে, এটাও কিন্তু আমাদের নজর রাখতে হবে। বাট দিস ইজ ভেরি ভেরি শেমফুল অন বোথ সাইডস। ইগস টি ম্যাচ যিনি নিজের কথা রাখেননি, তিনি এখন উল্টে এআইএফএফ কে ব্লেম দিচ্ছেন, বলছেন যে এআইএফএফ যে প্রমিসেস গুলো আমাকে করেছিল সেই প্রমিসেস এআইএফএফ ফুলফিল করতে পারেনি, এবং আমি যে প্রমিসেস গুলো ফ্যান্সদের করেছিলাম বা বোর্ডকে করেছিলাম দ্যাট ওয়াজ বেসড অন দোজ প্রমিসেস যেটা এআইএফএফ করেছিল। তো এআইএফএফ যখন নিজের প্রমিসেস রাখতে পারেনি তাহলে হাউ ডু দে এক্সপেক্ট যে আমি আমার প্রমিসেস রাখবো? তো সেই কারণেই তিনি রিপোর্ট দিচ্ছেন এআইএফএফ কে, তিনি জানাচ্ছেন যে এই এই জিনিস আমাকে বলা হয়েছিল দেওয়া হবে এবং এই এই জিনিস আমাকে দেওয়া হয়নি। সো দিস ইজ নট মাই ফেলিয়ার। তো সেই কারণে ইগস টি ম্যাচ কিন্তু নিজে রিজাইন করতে চান না। এআইএফএফ উল্টো দিকে কিন্তু চাইছেন যে ইগস টি ম্যাচ সরে যান। ওনারা চাইছেন যে তিনি রিজাইন করুক বিকজ এআইএফএফ এর কাছে অনেস্টলি দে ডোন্ট হ্যাভ দ্যাট ফান্ড টু গিভ হিম দ্যাট কম্পেনসেশন, এবং তারপরে আবার নতুন কোচ আনা, সেই কোচকে স্যালারি দেওয়া। তাহলে তো অর্ধেক লিগস এআইএফএফ করতে পারবে না, বিকজ 6 crores for a compensation and then another 5 to 6 crores or maybe more than that, so I'm talking about around 15 crores, সে টাকাটা
এআইএফএফ কত জায়গায় ইনভেস্ট করতে পারবে, তাদের নিজেদের পকেটে ইনভেস্ট করতে পারবে, অর ইফ দে আর অ্যাকচুয়ালি ভেরি গুড পিপল, অনেকের কথা ভাবেন, ইন্ডিয়ান ফুটবলের কথা ভাবেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু হয়তো কিছুটা টাকা হয়তো তারা গ্রাস রুটসে দেবে, ইউথ লিগসে দেবে, অন্য কম্পিটিশনসে ইউজ করবে, তবে গিয়ে একটু হয়তো যদি ইন্ডিয়ান ফুটবলের ডেভেলপমেন্ট হয়। বাট 15 crores is a huge money which AIFF can't afford to give to coaches. That's very clear. তো সেই কারণে এখন পুরো ব্যাপারটা একটা স্টিলমেট, এবং এখানে অবভিয়াসলি টেকনিক্যাল কমিটি এখন চাইলে কিছুই করতে পারবে না। নাইদার দে ক্যান স্যাক ইগর স্টিম্যাচ, নাইদার দে ক্যান আস্ক হিম টু রিজাইন। তো তাহলে সেক্ষেত্রে যদি সেটা হয়ে থাকে, তাহলে ইগর স্টিম্যাচ নিজে রিজাইন তো করবেন না। তাহলে সেক্ষেত্রে কি উপায়? তাহলে কোনো উপায়ই নেই, আমাদেরকে 2026 অব্দি ইগর স্টিম্যাচের সাথেই থাকতে হবে। বাট এখনো অনেকটা সময় বাকি, এনিথিং ক্যান হ্যাপেন, ডিসকাশনস উইল বি আন্ডারগোয়িং ইন আ ফিউ উইকস অর ফিউ মান্থস। But আপাতত ইগর স্টিম্যাচ continues as Indian national football team head coach, which আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড। AIFF has to take some responsibilities. যে প্লেয়ার্সদের আমি দেখি ন্যাশনাল ফুটবল টিমের হয়ে খেলতে, কি করে এদের এরা চান্স পায় আমি সত্যি জানি না। ক্লাব ফুটবলে এত ভালো খেলে। ইভেন what I feel like is the football ecosystem in India is to be blamed. একটা প্লেয়ার ক্লাবে 3-4 কোটি টাকা করে পাচ্ছে পার সিজন খেলার জন্য, সেখানে দাঁড়িয়ে when you come to the national football team, সেখানে ইনসেন্টিভস কোথায়, সেখানে বোনাসেস কোথায়, সেখানে প্লেয়ার্সরা মোটিভেশন পাবে কোত্থেকে? আজকালকার দিনের প্লেয়ার্সরা ওইসব ইন্ডিয়া ব্যাজ ওইসব ভুলে গেছে। we don't have players like that anymore. We had one, সুনীল ছেত্রী, চলে গেছেন। এরপরে যারা আছেন হয়তো হার্ডলি ওই গ্রুপ অফ 26-30 প্লেয়ার্সের মধ্যে হার্ডলি 2 থেকে 3 জন প্লেয়ার আমি হয়তো ভাবতে পারি যারা হয়তো সত্যি এই ব্যাচটার জন্য খেলে, আমাদের দেশের জন্য খেলে। বাকিরা they don't feel motivated enough to play for the country, and if you are not motivated enough to play for the country, you don't deserve to play for the country. অনেক ভালো ভালো প্লেয়ার্স এই মুহূর্তে ওয়েট করে বসে আছে অপরচুনিটির জন্য। সো ইটস রিয়েলি টাইম যে ইউ স্ক্র্যাপ দিস প্লেয়ার্স, একটা নতুন সাইকেলে নতুন প্লেয়ার স্কোয়াড নিয়ে তুমি বিল্ড করো। ইটস ওভার। এই প্লেয়ার্স যারা ওই ক্লাবেই ভালো খেলে, তারা খেলার প্রধান কারণ হচ্ছে দে আর সারাউন্ডেড বাই ভেরি গুড ফরেনার্স। তাদের নিজস্ব দক্ষতা ভীষণ কম এবং সেটা ন্যাশনাল টিমে পরিষ্কার দেখা যায়। আর যাদের দক্ষতা আছে তাদেরকে মহান ইগর স্টিম্যাচ বসিয়ে রাখেন বেঞ্চে। যারা স্টার্টিং 11-এ সত্যি ভালো খেলেন তাদেরকে আউট অফ পজিশন খেলানো হয়, যাতে বেঞ্চে থাকা কিছু প্লেয়ার যারা ইগর স্টিম্যাচের ভীষণ ফেভারিট, যারা ক্লাবে পারফর্ম করে দেশে পারফর্ম করতে পারে না, সেই সব প্লেয়ারদের যাতে নিজেদের পজিশনে খেলতে পারে। সেই কারণে টপ পারফর্মার্স লাইক ছাংতে দে হ্যাভ টু প্লে আউট অফ পজিশন। কেন এই ফেভারিটিজম চলবে? সো ইটস হাই টাইম নাও যে যেই প্লেয়ার্স গুলো শুধুমাত্র এই ক্লাব কোটা দিয়ে ন্যাশনাল টিমে খেলছে, দে হ্যাভ টু গো ব্যাক অ্যান্ড ওয়ার্ক অন দেয়ার গেম। ওরা ধরেই নিয়েছে যে আমি তো এই ক্লাবে খেলি, আমি তো চান্স পাবোই, ন্যাশনাল টিম আমাকে ডাকবেই। দে হ্যাভ বিকাম কমপ্লিসেন্ট। ওরা ওভার কনফিডেন্ট হয়ে গেছে, ওদের সেই ইচ্ছাটাই নেই, ওদের সেই প্রুফ করার তাগিদটাই নেই যে আমি ন্যাশনাল টিমে খেলার ডিজার্ভ করি, বিকজ দে নো যে আমি তো খেলবই। আজকের দিনে দাঁড়িয়ে তারা নিজেদের ক্লাব যখন কোটি কোটি টাকা পাচ্ছে, তো অবভিয়াসলি তারা নিজেদের সেরা পারফরমেন্সটা খেলবে নিজেদের ক্লাবেই। তারা নিজেকে আটকে রাখবে যে ক্লাবে আমাকে পারফর্ম করতে হবে, না হলে আমি যদি এই ক্লাবে না খেলতে পারি ক্লাব আমাকে ছেড়ে দেবে, তারপরে আমি এই টাকাটা কোত্থেকে পাবো? দে আর ট্রাইং টু সিকিউর দেয়ার ওন ফিউচার। তো সেখানে দাঁড়িয়ে ইউ উইল অলসো হ্যাভ টু চেঞ্জ, ইউ উইল অলসো হ্যাভ টু অ্যাডাপ্ট টু দ্য নিউ ফুটবল ইকোসিস্টেম। এটা একটা ফ্যাক্ট। বাট সত্যি আমি যখন এই কোচকে দেখি ডাগআউটে, আমি যখন এই প্লেয়ার্সদের দেখি ফুটবল পিচে, আই ফিল ভেরি স্যাড যে এরা আমাদের ইন্ডিয়ান ফুটবল টিমকে রিপ্রেজেন্ট করছে। ইটস দ্য রিয়ালিটি নাও অফ ইন্ডিয়ান ফুটবল। বাট যাকগে, আপাতত তো এটা এখন এখানে দাঁড়িয়ে রয়েছে। ইন্ডিয়ার এখন এশিয়ান কাপ খেলাও কিন্তু ডিফিকাল্ট হয়ে যেতে পারে, ইফ আই এম টু ভেরি অনেস্ট। কারণ এই বছর 24টা টিম এশিয়ান কাপ খেলবে, যার মধ্যে 18টা টিম কিন্তু অলরেডি কোয়ালিফাই করে গেছে এই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স এর থ্রু দিয়ে। মানে পড়ে আছে মাত্র 6টা টিম। আর কোয়ালিফায়ার্স আই থিঙ্ক 6টা গ্রুপের হবে এশিয়ান কাপে। তো 6টা গ্রুপে ভাগ করা হবে প্রত্যেকটা টিমকে, এবং এই 6টা গ্রুপ থেকে অনলি দ্য উইনার্স অফ ইচ গ্রুপ যে টপ করবে সে কোয়ালিফাই করবে এশিয়ান কাপে। অর্থাৎ কারেন্টলি ইন্ডিয়া ইজ ইন পট 1, বাট এইসব র্যাঙ্কিং স্পট ফট আমি বিশ্বাস করি না। তো সেখানে দাঁড়িয়ে ইন্ডিয়ার প্রতিপক্ষ যে 3টে দেশ আসবে, দে হ্যাভ আ ভেরি গুড চান্স অফ ডিফিটিং ইন্ডিয়া ইফ দিস প্লেয়ার্স স্টে, ইফ ইগর স্টিম্যাচ স্টেজ। আই এম ভেরি ড্যাম শিওর অ্যাবাউট ইট। হয়তো পট 4-এ যে আছে হয়তো সে পারবে না, বাট পট 3 and পট 2 ইজ গোইং টু বি ভেরি টাফ কম্পিটিশন টু ইন্ডিয়া।
তো সেখানে দাঁড়িয়ে ইন্ডিয়া যদি টপে ফিনিশ না করে তাহলে ওয়ার্ল্ড কাপ ছাড়াও এশিয়ান কাপ পর্যন্ত ইন্ডিয়া খেলবে না। এর থেকে হাস্যকর আর কি বলবে। এইবারে দ্য গ্রুপ ছিল, দিস ওয়াজ দি ইজিয়েস্ট অফ গ্রুপ ইন্ডিয়া কুড হ্যাভ এভার গট। এরকম ইজি গ্রুপ ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সে আর পায় বলে তো আমার মনে হয় না ইন দ্য নেক্সট প্রবাবলি 10-15 ইয়ার্স। তো এত সুন্দর একটা চান্স হাতে এগিয়ে দেওয়া হয়েছিল ওয়ার্ল্ড কাপের থার্ড রাউন্ড, we just gave that away for nothing. We only needed one win against Afghanistan. সেটাও পারলাম না করতে। আফগানিস্তান গাইজ, আফগানিস্তান রিজার্ভ টিম, হাস্যকর। বাট যাই হোক, এবার এটাই দেখতে হবে যে আমরা ইগস্টি ম্যাচের সাথে কন্টিনিউ করছি কিনা নেক্সট সাইকেলটা, নাকি ইগস্টি ম্যাচ নিজে একটু ভদ্রতার খাতিরে একটু সেলফ রেসপেক্ট তার আছে এবং তিনি নিজে স্টেপ ডাউন করবেন। বাট আপাতত অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানিও যে তোমাদের কি মতামত, তোমরা কি ভাবছো আমাকে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে এবং এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কিসের ওয়েট করছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।